দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি বাংলা বলছে। খাস কলকাতায় চিকিৎসক খুনে রাজ্য রাজনীতি উত্তাল, ক্ষোভে ফুঁসছে পড়ুয়া মহল। শহর থেকে শহরতলি কান পাতলে শোনা যাচ্ছে বিচার চাই। কোথাও গিয়ে নারীর সম্ভ্রম ভুলুণ্ঠিত। ধৃত সঞ্জয়ের ফাঁসির দাবি করেছেন পরিবার, কিন্তু কেন খুন, কিভাবে খুন করা হয়েছে, খুনের আগে হাসপাতালে কি করছিল সঞ্জয়, কলকাতা পুলিশের হাতে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতারি, আদালতে পেশ, অভিযুক্তকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। শুরুতেই দেখুন প্রতিবেদন। আরজি করে তরুণী চিকিৎসককে খুন, খুনের পর ধর্ষণ, জালে সিভিক ভলেন্টিয়ার। আর এই ঘটনাকে কেন্দ্র করে একের পর এক প্রশ্ন। কেন খুন, কিভাবে খুন, নেপথ্যে কি কি কারণ, কিভাবে খুনের ছক, ধর্ষণ খুনের আগে কি করেছিল সঞ্জয়। পুলিশের হাতে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, প্রথমে ধর্ষণের চেষ্টা, পরে খুন, খুনের পর ফের ধর্ষণ। খুনের রাতে অভিযুক্ত সঞ্জয় মদ্যপ অবস্থায় ছিল। রাত 11টায় মদ্যপ অবস্থায় হাসপাতালে ঢোকে অভিযুক্ত, সূত্রের খবর। পরে মদ খেয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। সেই সময় হাসপাতালেই নাইট ডিউটিতে ছিল ওই তরুণী চিকিৎসকও। 12টার সময় অনলাইনে খাবার অর্ডার করেন তিনি। রাত 3টের সময় শেষবারের মতো দেখা যায় চিকিৎসককে। লাল কম্বল গায়ে সেমিনার হলেই ঘুমিয়ে পড়েন তিনি। ঘটনার তদন্তে নেমে ভোর 3টে থেকে 5টা পর্যন্ত সিসি ক্যামেরা খতিয়ে দেখে পুলিশ। সিসি ক্যামেরায় দেখা যায় ফের ভোর 4টের সময় হাসপাতালে ঢোকে অভিযুক্ত। এরপরেই ধর্ষণ, খুন, ফের ধর্ষণ। ভোর 4:45 বেরিয়ে যায় সঞ্জয়। 45 মিনিটের মধ্যে নৃশংসতম অপরাধ। পুলিশ সূত্রে খবর, সিসিটিভিতে দেখা যায় হাসপাতালে ঢোকার সময় অভিযুক্তের গলায় নেক ব্যান্ড ছিল, কিন্তু যখন বেরোয় তখন গলায় নেক ব্যান্ড ছিল না। এরপরেই অভিযুক্ত সম্পর্কে নিশ্চিত হন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে সঞ্জয় বিকৃতকাম। অভিযুক্তের মোবাইল ফোনেও অসংখ্য বিকৃত পর্ন ভিডিওর ক্লিপ। ধৃত সঞ্জয়ের শরীরে মিলেছে একাধিক ক্ষত চিহ্ন। এই সমস্ত তথ্য প্রমাণকে সামনে রেখেই সঞ্জয়কে গ্রেফতার করে পুলিশ। রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি। আপনাদের সামনে তুলে ধরলাম প্রতিবেদন। অন্যদিকে এই ঘটনার পর আমরা দেখলাম যে সঞ্জয় রায়, সিভিক ভলেন্টিয়ার, তাকে গ্রেফতার করা হলো। একাধিক অভিযোগ উঠে এসেছে তার বিরুদ্ধে এবং আমরা দেখলাম সাংবাদিক বৈঠক করে সিপি তিনিও বেশ কিছু বিষয় সাংবাদিক বৈঠকে তিনি তুলে ধরেছেন এবং এই জায়গা থেকে তিনি যে স্পষ্ট করেছেন যে পরিবার চাইলে যে কোনো এজেন্সি দিয়ে তদন্ত করাতে পারে, যে বিষয়ে অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে সিপি কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল কি বলেছেন আজ সাংবাদিক বৈঠকে, শোনাই প্রথমে। যে ওখানে এভিডেন্স, সিসিটিভি এভিডেন্স, যে সময় ওকে ওখানে ঘুরতে দেখা গেছে এবং যে পিওতে কিছু কিছু আমরা জিনিসগুলো পেয়েছি, ওইসব মিলিয়ে আমরা কনক্লুড করেছি দ্যাট অ্যান্ড দেন ইন্ট্রোগেশনও হয়েছে। উই হ্যাভ ইন্ট্রোগেটেড সেভারাল উইটনেসেস, ডক্টর্স এন্ড আদার্স, এন্ড ইন টোটাল putting this all together, we have concluded that there is a very, very strong complicity as far as the accused is concerned. So the case has been started both under rape and murder. একদমই আপনাদের সামনে তুলে ধরলাম সিপি তিনি কি বলেছেন, বক্তব্য শোনালাম এবং এই নিয়ে আমরা আজকের আলোচনায় আসবো। এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছেন বিজেপির তরফে শর্মিষ্ঠা ভট্টাচার্য। শর্মিষ্ঠাদি, আপনাকে স্বাগত জানাবো আজকের আলোচনায়। অন্যদিকে এই মুহূর্তে আমার সঙ্গে আলোচনায় রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। অনিল বাবু, আপনাকেও স্বাগত জানাবো আজকের আলোচনায়। আমি শুরুতে যে বিষয়ে দেখব, যে বিষয়টা নিয়ে আমি অনিল বাবু আপনার কাছে আসবো, আমরা গত কয়েকদিন ধরে যে ঘটনাক্রম দেখলাম, প্রতিবাদ বিক্ষোভ চলছে এবং যে বিষয় একটা প্রশ্ন বারবার ভাবাচ্ছে যে কোথাও গিয়ে হাসপাতাল চত্বরে কিভাবে এই সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার হাসপাতালে সেমিনার হল পর্যন্ত পৌঁছে গেলেন, সেখানে এই ধরনের ঘটনা ঘটানোর পর মৃতদেহ অর্থাৎ ডেড বডির পাশে মদ্যপান করলেন এবং তারপর ধর্ষণ, ধর্ষণের পর খুন, খুনের পর আবারও তাকে ধর্ষণ করা হলো। এতটা ঘৃণ্য, এতটা নক্কারজনক কাজ কার প্রশ্রয়ে, কিভাবে এ ধরনের ঘটনা ঘটলো, কি বলবেন? আপনার কাছে প্রথমে আমার প্রশ্ন। না, আগে অ্যাকচুয়ালি প্রতিটি সরকারি হসপিটালে একটা পুলিশের ফাঁড়ি থাকে, সেখানে কিছু অফিসার থাকে এবং যখন কোনো বড় ঘটনা ঘটলে পুলিশের ফোর্সও বাড়ানো হয়। আমি এক ধরনের ঘটনা দেখেছি,
অফিসারও বাড়ানো হয়, কিন্তু এখন তো পুলিশ আর কোথায়, সবই তো ওই নীলজামা 9,000 টাকার পুলিশ। আর এদের না আছে ট্রেনিং, না আছে দায়বদ্ধতা, এরা সব কিছু করে, এদের অ্যাক্সেস অনেক জায়গায়। থানার ওসিরা একটু এদের এড়িয়েই চলে, কারণ এদের বিভিন্ন পলিটিক্যাল কানেকশন, দাদা দিদিদের দয়াতে পোস্টিং, চাকরি, খেটে চাকরি পেলে তার এবার দরদ থাকে, আমাকে চাকরিটা পেতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, আমার ট্রেনিং করতে হয়েছে, আমার দায়বদ্ধতা, আমি মাইনে পাচ্ছি, আমার চাকরিটার উপর দায়বদ্ধ থাকে। এরা তো কি আছে, আসি যাই, দাদা দিদি আছে, মন্ত্রীদের দয়া পোস্টিং, এরা তো একটা বিরাট ক্ষমতা। পুলিশের কাজটা তো এরাই করে, এদেরকে যে কাজগুলো করানো হয়, একটা পুলিশ রাখলে সেখানে দাদা 30,000 টাকা মাইনে দিতে হবে, সেখানে 9,000 টাকা দিয়ে হয়ে যাচ্ছে। এখন তারা একই কাজ করছে, দেখছে, তারপরে করতে করতে তাদের একটা পরিচিতি হয়ে যায়, তখন তারা নিজেদেরকে একটা পলিটিক্যাল কানেকশানের জন্য নিজেদেরকে একটা সুপারম্যান মনে করে যাকে তাকে। এর ফলে হয় পুলিশের ভয়টা তখন থাকে না, তো এদের তো চাকরির ভয়টা নেই। আমাদের যেমন খেটে চাকরি পেতে হয়েছিল, চাকরির পর মায়া ছিল, চাকরির ভয়ও ছিল যে আমাদের একটা অন্যায় কিছু করলে আমাদের একটা অসুবিধা হতো। এদের তো আর কী আছে, কোনো কিছু নেই, যেখানে খুশি যাচ্ছে, যা খুশি করছে। হসপিটালে আপনি গিয়ে দেখুন না, সমস্ত জায়গায় নীল জামা পরে ঘুরে বেড়াচ্ছে, পোশাক কোথায়? অর্থাৎ অনিলবাবু, এ জায়গা থেকে একটা বিষয়, সরকারি হাসপাতাল এবং অত্যন্ত জনবহুল এলাকায় যে হাসপাতাল, শ্যামবাজার থেকে অনতি দূরে আরজিকর হাসপাতাল, যেখানে সবসময় ভিড় থাকছে, তাহলে এর আগেও আমরা দেখেছিলাম, সেটা শুধুমাত্র এই হাসপাতালের ক্ষেত্রে নয়, যে কোনো সরকারি হাসপাতালে বহিরাগতদের দাপট নিয়ে একটা আশঙ্কার কথা বলেছিলেন জুনিয়র ডাক্তার, এবং সেই আশঙ্কা প্রকাশ করতেন তারা। সেই বহিরাগতদের দাপট কি কোথাও গিয়ে বাড়ছে আপনি মনে করছেন? এই যে ঘটনা চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিচ্ছে না। এই ঘটনা কেন, আমি 2006-7 বেনিয়াপুকুরে ছিলাম, তখন সিএনএমসি হসপিটালেও একটা পেশেন্ট পার্টির সঙ্গে হয়েছিল। মানে জুনিয়র ডাক্তার অনেক কনস্ট্যান্টের মধ্যে কাজ করে, জুনিয়র ডাক্তাররা জানেন তো, ম্যাক্সিমাম কাজ ওরাই করে, পেশেন্ট দেখা থেকে আরম্ভ করে সবই করে, সিনিয়ররাও থাকেন। কিন্তু এদের মানে একজন পেশেন্ট ছিল খুব অ্যাকিউট গ্যাস্ট্রিক আলসারের ছিল, মানে মারাই যাবে, কেউ নেয়নি, রোজার পিরিয়ডে ফাস্টিং করেছে, তারপরে এসে তেলেভাজা খেয়েছে, এমন অ্যাকিউট মানে পিকেরিয়াস কন্ডিশন যখন হয়, কেউ নেয় না, তখন চিত্তরঞ্জন হসপিটাল ভর্তি করে নিয়েছে। এবং যখন খুব কষ্ট হচ্ছে, ছেলেটি স্টুডেন্ট যে ছিল, সে অপথ্যালমোলজি স্টুডেন্ট, ওই কন্ডিশনটা দেখে ওকে কার্ডিয়াক ম্যাসাজ দিয়েছে, বুকে প্রেসার দিয়ে যেটা হয় আর কি, কিন্তু বাঁচেনি, মারা গেছে। সিনা দাবাকে মার দিয়া বলে স্যালাইনের স্ট্যান্ড তুলে এমন মারলো, তার চোখ পোক ফুলে গেল। ওনার মা তো এসে আমার সে হসপিটালে বিরাট ঝামেলা আছে, আমাকে ফেস করতে হলো। একদিকে 150 লোক, এদিকে হসপিটালের বাইরে পেশেন্ট পার্টি মারলে ওরা ঢুকে ভাঙবে, এদিকে জুনিয়র ডাক্তার, তাদের দাবি সঙ্গত চেক, সে এইসব সামলাতে হয়েছে। এগুলো হয়ে যায় অনেক সময়। যে লোকটি মেরেছে এর বদমাইশ, পেশেন্টেরই লোক, স্যালাইনের স্ট্যান্ড তুলে মেরে দিল চোখে, তার মাথাও ছেলেকে রাখবেই না, নিয়ে চলে যাবে, এরকম। লাস্টে অনেক বুঝিয়ে বললাম, হয়ে গেছে ঘটনা, এগুলো হয়, এগুলো একেবারে। অনিলবাবু, শর্মিষ্ঠা দিয়ে বিরতির আগে আপনার কাছে একদম ছোট করে জানতে চাইবো, এই যে এই ধরনের ঘটনা, একটা প্রশ্ন বারবার উঠছে যে সিভিক ভলেন্টিয়ার তিনি সেমিনার হল পর্যন্ত পৌঁছে গেলেন, এ ধরনের ঘৃণ্য অপরাধ ঘটালেন, কার প্রশ্রয়ে এতটা সাহস পেলেন তিনি? এতটা সাহস আসছে কোত্থেকে, কি বলবেন আপনি? দেখুন, আরও একবার পশ্চিমবাংলায় বেআব্রু হয়ে গেল স্বাস্থ্য ব্যবস্থা, তার সঙ্গে মেয়েদের নিরাপত্তা ব্যবস্থা আরেকবার কিন্তু বেআব্রু হয়ে গেল। আজকে দেখুন, শিক্ষা ব্যবস্থা, আমি যাদবপুর থেকে যাদবপুর ইউনিভার্সিটিতে কিছুদিন আগে আপনারা দেখেছিলেন, একটি ছেলের একটি মানে অঙ্কুরিত হওয়ার আগেই কীভাবে নিভে গেল আলোটা। তো সব জায়গায় আজকে স্কুল বলুন, কলেজ বলুন, হসপিটাল বলুন, বহিরাগতদের এই দাপাদাপি চলছে। কিন্তু কথা হচ্ছে যে এই আরজিকর হাসপাতালে তৃণমূলের দুটো গোষ্ঠী আছে, এই দুটো গোষ্ঠীর মধ্যে ক্রমাগত সংঘর্ষ চলে, এবং যে প্রিন্সিপাল, তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না, তার বিরুদ্ধে কথা বললে তাদের বিরুদ্ধে শাস্তি জোটে। আর ওই যে সেমিনার হল, ওই সেমিনার হলে কিন্তু লিফট দিয়ে উঠতে হয়, ওখানে কিন্তু সিঁড়ি দিয়ে ওঠা যায় না। সুতরাং সেখানে লিফট দিয়ে উঠে একজন সিভিক ভলেন্টিয়ার
একদমই শর্মিষ্ঠাদি, অর্থাৎ যে প্রশ্ন আপনি তুললেন যে কোথাও গিয়ে বেআব্রু স্বাস্থ্য ব্যবস্থা এবং সে বিষয়ে যেরকম আসছে প্রশ্ন, পাশাপাশি সরকারি হাসপাতালে কোথাও গিয়ে নিরাপত্তা কোথায়, নিরাপত্তা কি সুনিশ্চিত আদৌ হবেই প্রশ্ন উঠছে, নারী নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, বাংলা বলছে সঙ্গে রয়েছে আপনাদের সঙ্গে ভাস্বতী, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন তৃণমূলের তরফে বাণীব্রত ব্যানার্জি। বাণীব্রত বাবু, আলোচনায় আপনাকে স্বাগত জানাবো। আমরা দেখলাম যে ঘটনা বৃহস্পতিবার রাতের যে ঘটনা, সেই ঘটনায় শিউরে উঠেছে শহর কলকাতা। বিভিন্ন জায়গায় প্রতিবাদ বিক্ষোভ চলছে এবং যারা পড়ুয়া চিকিৎসক, বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান যেগুলি রয়েছে, সেখানে বলা হচ্ছে যে তাদের যে দাবি দেওয়া সেগুলো না মানা হলে তারা আগামী দিনে আন্দোলন আরও জোরদার করবেন, কর্মবিরতির পথে তারা হাঁটছেন। ফলে যারা রোগী পরিষেবা যারা নিতে আসছেন, রোগীর পরিবার এবং রোগীরা, তারা কিন্তু এই পরিষেবা থেকে বিঘ্নিত হচ্ছেন, তারা ব্যাহত হচ্ছেন পরিষেবা থেকে। অবশ্যই সেই দিকে আমাদের নজর থাকবে। তবে ডায়মন্ড হারবারে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো, শুনুন। আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। আমি একদম দ্ব্যর্থহীন ভাষায় বলছি, কেন আপনি 5 বছর 6 বছর 7 বছর ধরে ট্রায়াল চালাবেন মশাই? একটা লোককে আন্ডার ট্রায়াল, একটা প্রিজনারকে আমি যদি 7 বছর জেলে রাখি, আমার রোজ যদি তাকে থাকাতে আর খাওয়াতে দিনে 200 টাকা খরচা হয়, তাহলে 1 মাসে 6000 টাকা খরচা হয়, 1 বছরে 73,000 টাকা খরচা হয়। 5 বছর যদি একটা লোককে আমি জেলে রাখি, সে মহারাষ্ট্র হোক বা উত্তরপ্রদেশ হোক বা বাংলা হোক বা গুজরাট হোক বা কর্ণাটকা হোক বা তামিলনাড়ু হোক বা কেরল হোক বা আসাম হোক, প্রতি বছর তার লালন পালন করতে 73,000 টাকার খরচা। 5 বছর সে যদি আন্ডার ট্রায়াল থাকে তাহলে 3.5 লাখ টাকা খরচা। 7 বছর থাকলে 5 লাখ টাকা খরচা। কেন 5 লাখ টাকায় 3টে গরিব মানুষের বাড়ি হবে? কেন তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না 7 দিনে? কেন্দ্র সরকার পারে না? যাদেরকে মানুষ ক্ষমতা দিয়েছে, ম্যান্ডেট দিয়েছে, তারা বিল আনতে পারে না? পারে। বিজেপি কি পারে? বিজেপি বিল আনতে পারে। তৃণমূল কি পারে? সেই বিলকে সমর্থন করে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেটা করতে পারে, এবং এমন বিল আনতে হবে যেখানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স আপনার এগেনস্টে। এমন না যে ট্রায়াল ছাড়া, কোনো রকম কোনো এভিডেন্স ছাড়া আপনি 7 দিনে এনকাউন্টার করে বা একদম ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিলেন। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। আপনাদের শোনালাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ডায়মন্ড হারবারে ঠিক কি বলেছেন এই ঘটনা প্রসঙ্গে। আমি শর্মিষ্ঠা দি আপনার কাছে আসবো। যে ঘটনা ঘটেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তিনি বলছেন যে এই ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার কোনো রকম কোনো অধিকার নেই এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চেয়েছেন তিনি, এবং তার মুখে শোনা যাচ্ছে এনকাউন্টার প্রসঙ্গ। কি বলবেন আপনি? দেখুন, সত্যি তো সমাজে থাকার তো তাদের অধিকার নেই, এটা তো একদমই ঠিক কথা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কাকদ্বীপ থেকে, পার্কস্ট্রিট থেকে কামদুনি, একের পর এক যখন ধর্ষণের ঘটনা ঘটেছে, তখন কোথাও খদ্দেরের সঙ্গে ঝগড়া, কোথাও সাজানো ঘটনা, কোথাও প্রেম ভালোবাসার সম্পর্ক, এসব আমরা শুনেছি। কামদুনিতে 15 দিনের মধ্যে চার্জশিট জমা দেওয়ার কথা ছিল, হয়েছে কি? বরঞ্চ কোথাও না কোথাও যখনই রেপ হয়েছে, আমরা শাসক দলের নেতা কর্মী, তাদের ভাই বন্ধু সব জড়িয়ে পড়েছে। আজ পর্যন্ত একটাও দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে? তৃণমূলের নেতারা বিভিন্ন মিডিয়ায় বসে নির্ভয়া কাণ্ড অনেক কিছু বলে। আজকে যে ঘটনাটা ঘটেছে, নির্ভয়া কাণ্ডের থেকেও বীভৎস ঘটনা। কর্মরত একজন ডাক্তার, তিনি কর্তব্যরত অবস্থায় তাকে রেপ করে খুন করা হয়েছে। আপনারা জানি না দেখিয়েছেন কিনা, আমি অন্য একটি মিডিয়ায় দেখলাম আজকে ভাতারে একজন সিভিক ভলেন্টিয়ার, সে একজন চিকিৎসককে আজকেও সে হুমকি দিয়েছে, বেশি কথা বললে আরজিকর বানিয়ে দেবে। তাহলে এত সাহস এরা পাচ্ছে কোথা থেকে? এটা তো স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, এদেরকে তো আজ জবাব দিতে হবে। আপনাদের তো এই প্রোগ্রামটার নাম বাংলা বলছে, বাংলা তো আজকে বিচার চাইছে। তাহলে এই বিচারটা কে দেবে? আজকে এই যে যাকে ধরা হলো, প্রথমেই তো ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, প্রতিবাদটা তো সেখানেই।
ধামাচাপা, তাকে তার সাইকো পেশেন্ট বা আত্মহত্যার ঘটনা বলে ধামাচাপা দেওয়া হয়েছিল। যখন মিডিয়া বা বিরোধীরা, আমরা কাল থেকে ওখানে বসেছিলাম, ওখানে অগ্নিমিত্রা পাল, সজল ঘোষ সব প্রত্যেক, একদম। এবং তারপরে আপনি যেমন হয়েছে বলছিলেন ভাতারের যে ঘটনা, সেই ঘটনার ছবি আমরা এর আগেও দেখিয়েছি এবং এই মুহূর্তেও আপনাদের সামনে তুলে ধরছি দর্শকদের জন্য। এবং মৃতদেহ নিয়ে যেভাবে লোপাট, পুলিশ যেভাবে চলে গেল, প্রশ্নগুলো তো সেখানেই প্রশ্ন। আজকে বলুন একটা সিসিটিভি থাকবে না, একটা সিসি ক্যামেরা থাকবে না, কেন নেই? আজকে অত বড় একটা হসপিটাল, সেখানে পুলিশি ব্যবস্থা, নিরাপত্তা কেন থাকবে না? আমরা শুনছিলাম, বলছিল তারা যারা অনশন করছেন বা আন্দোলন করছে, তাদের একটা স্নানের ঘর নেই, ওদের একটা ওয়াশরুম নেই, ওদের একটা রেস্ট রুম নেই মহিলাদের। আমরা নাকি এগিয়ে বাংলা, আমরা সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করছি। আজকে আরজি করের মতো হাসপাতালে এত কিছু তারা বলছে নেই। তাদের অভিযোগ প্রিন্সিপালের বিরুদ্ধে, তাদের অভিযোগ, তাহলে কেন থাকবে না? এটা তো স্বাস্থ্যমন্ত্রী। একদমই। এবং শর্মিষ্ঠাদি, যেমনটা আপনি বলছেন যে সিসিটিভি যে না থাকার কথা আপনি বলছেন, সিসিটিভি যে ফুটেজ, সেই ফুটেজ খতিয়ে দেখেই কিন্তু অপরাধীকে চিহ্নিত করা হচ্ছে এবং যেখানে দেখা গিয়েছে যে সময়ের মধ্যে তিনি ওই ঘরে ঢুকেছিলেন এবং যেখানে তিনি মদ্যপান করেছিলেন এবং তারপর ওই ঘটনা থেকে করার পর তিনি সেখান থেকে বেরিয়ে যান, এই সমস্ত ফুটেজ দেখেই কিন্তু পরবর্তীতে তাকে চিহ্নিত করা গিয়েছে। অবশ্যই হেডফোনেরও যে যোগসূত্র আমরা দেখেছিলাম। বাণীব্রতবাবু, এই জায়গা থেকে আপনার কাছে আসবো, যে অভিযোগ বিরোধীদের তরফে ইতিমধ্যেই উঠছে এবং এই অভিযোগ ওঠা স্বাভাবিক, কোথাও গিয়ে হাসপাতালের নিরাপত্তা কেন সুনিশ্চিত নয়? 36 ঘন্টা ধরে একজন চিকিৎসক তিনি ডিউটি করেছেন, ইন্টার্ন চিকিৎসক ডিউটি করেছেন এবং তারপর তিনি যখন বিশ্রাম নিতে গেছেন, তার শারীরিক ক্ষেত্রে দিয়ে দুর্বলতা আসতে পারে এবং সেই সময় অচৈতন্য অবস্থায় এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। নিরাপত্তা কোথায়? নিরাপত্তা রক্ষীরা কি করছিলেন? দেখুন, প্রথম একটা কথা বলি যে বিরোধীরা কি বলছে সেই ব্যাপার নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কেন বিরোধীরা সবসময় ঘটনা ঘটে যাওয়ার পর তারপর লাফালাফি করে, লম্পজম্প করে। কোথায় সাধারণ অসুবিধে আছে, কোথায় কি আছে, সেগুলো তারা আগেও তো দেখতে পারতো। একদিন কি করছিল, সিসিটিভির কথা তুলছে, তাদের তো দলের থেকে তো কিছু নিশ্চয়ই তারা ইয়ে করতে পারে, এনকোয়ারি করতে। প্লিজ চুপ করবেন, কথা বলবেন না। আমি যখন বলছি কথা বলবেন না প্লিজ। আপনি আঙুল তুলে বলছেন না, আপনাকে বলছি, আপনি ডিস্টার্ব করবেন না। আপনি আঙুলটা নামিয়ে কথা বলছেন। এবার কথাটা হচ্ছে যে এই যে ব্যবস্থাগুলো নেই বলছেন, একদিন কি করছিলেন? তাদের কি লোক নেই? তারা গিয়ে এনকোয়ারি করতে পারতেন না? আসল তা নয়, রাজনীতি করতে হবে। একটা ঘটনা ঘটেছে, সেটা নিয়ে রাজনীতি করতে হবে। আমাদের দল, মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই এক কথা বলেছে যে এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনার চূড়ান্ত শাস্তি হবে এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে আবেদন করেছেন যে যেন এর ফাঁসি হয়, যেটা তার বাবা মায়ের যে দাবি, সেই দাবিকে মান্যতা দিয়েছেন। এবং ডাক্তাররা যে দাবি নিয়ে আন্দোলন করছে, তাদের দাবিও মুখ্যমন্ত্রী মেনে নিয়েছেন। এবার কথাও বলেছেন যে হঠাৎ শোনা গেল একজন বলে দিল, একটি দল বলে দিল সিবিআই তদন্ত চাই, মুখ্যমন্ত্রী বলেছেন সিবিআই তদন্ত হোক। আবার আরেকটি দল, আমি আবার একটি কথা বলি, এখানে একটি কথা বলি, এক মিনিট এইটা কথা বলি যে আবার আরেকটি দল বলছে কেন সিবিআই তদন্ত হবে, কেন বিচার বিভাগে তদন্ত হবে না? তা এদের কথা নিয়ে বলে লাভ নেই। সত্যি কথা বলতে, যে ঘটনা ঘটেছে, যার সন্তান গেছে তার সন্তান ফিরে পাবেন না এবং সেখানে আমরা কোনোভাবেই তাদেরকে আর কিছু সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো কিছু জায়গা নেই। একদম। এই জায়গা থেকে আলোচনায় ফিরবো, তবে সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতিতে যাওয়ার সময় যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, অবশ্যই এই জায়গা থেকে আমি অনিলবাবু আপনার কাছে আসবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় যেরকম কড়া বার্তা দিয়েছেন এবং যে বিষয়টা তিনি উল্লেখ করেছেন যে প্রয়োজনে ফাস্ট ট্র্যাক আদালতে যত দ্রুত সম্ভব মামলার শুনানি চেয়ে অপরাধীর ফাঁসির সাজা চাওয়া উচিত। আমি একটা বিষয় আপনার কাছে স্পষ্ট করব, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে এই পুলিশ প্রশাসনের সঙ্গে এই প্রফেশনে আপনি রয়েছেন, ফাস্ট ট্র্যাক আদালতে সেক্ষেত্রে যাওয়ার জন্য কি কি এভিডেন্স থাকা দরকার, কি কি প্রুফ থাকা দরকার, কি কি বিষয় সেখানে থাকতে হবে, একটু জানতে চাইব। না, এটাতে অ্যাকচুয়ালি ওই যে প্লেস অফ অকারেন্স, যে জায়গাটায় হয়েছে ওই জায়গাটাকে সিল করে দিতে হবে প্রথমে। ওই জায়গায় অনেক কিছু পাওয়া যাবে, ওখানে ওই অনেক কিছু পাওয়া যাবে। প্লেস অফ অকারেন্স অনেক কথা বলে, যেমন ধরুন ওর সঙ্গে যে স্কাফলিং হয়েছে, তার ফলে তৈরি জামার বোতাম যদি ছিঁড়ে যায়, ওর গায়ে যদি কোনো ইনজুরি থাকে, আমি জানি না কী আছে, কারণ যেটা আপনার খবরের কাগজের টিভি দেখে তো বলা যায় না। যদি দেখা যায় ওকে এক্সামিন করে ওর গায়ে
নখের আঁচড় বাঁচা অন্য কিছু রয়েছে, তাহলে সেটাকে প্রফেসর ফরেন্সিক অ্যান্ড স্টেট মেডিসিনের কাছে গিয়ে ওই নেচার অফ ইঞ্জুরিটার নিতে হবে, তার এজ অফ ইঞ্জুরি নিতে হবে, বয়স কবে হয়েছে এটা আছে। তারপরে হচ্ছে আপনার ওর যে ভিকটিম যে লেডি ডাক্তার, ওনার নখের নেল স্ক্র্যাপিং নিতে হবে, তার মধ্যে কি কি পাওয়া যাবে সেসব আছে, অনেক কিছু আছে, সেগুলো এখানে ওপেনলি ডিসকাস করাটা ঠিক উচিত হবে না। তবে এটা আমি বলতে পারি, মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন ঠিকই, ফাস্ট ট্র্যাক কোর্টে আমাদের কলকাতা পুলিশের হোমিসাইড সেকশনের কাজের ওয়ার্কিং রিপোর্ট খুবই ভালো এবং খুবই দক্ষ অফিসার, এবং যে সিবিআই টিবিআই বলছেন সে রাজনৈতিক কারণে সে নিয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি নই, তারা যা খুশি বলুক। কলকাতা পুলিশের হোমিসাইড যথেষ্ট ভালো, এবং আমাদের বর্তমান মাননীয় নগরপাল উনি যথেষ্ট বুকিশ মানুষ, পড়াশোনা করালে এবং খুব সিম্প্যাথেটিক, কোনো রকম নেই, ভালো মানুষ। আমার ডিসি ছিলেন আমি জানি। এই ভরসা কলকাতা পুলিশ আবার রাখলে খুব একটা ক্ষতি হবে না। মানে মুখ্যমন্ত্রী যেটা বলছে ফাস্ট ট্র্যাক কোর্টে কী হয়, এগুলো ফাস্ট ট্র্যাক করে কোর্টে তাড়াতাড়ি কেসটা ডিসপোজ অফ হয়। মানে ফাঁসি যদি হয়, ফাঁসি হলে তো আপনি চট করে লোয়ার কোর্ট ট্রায়াল কোর্ট ফাঁসি দিলেই যে ফাঁসি হবে, এক্সিকিউশন হবে তা তো নয়, সে হাইকোর্ট যাবে, হাইকোর্টের কনফার্মেশন লাগবে, হাইকোর্টের কনফার্মেশন হলে তারপরে সে আবার ওরে এগেন্সে সুপ্রিম কোর্ট যাবে, সেখানে তারপরে রাষ্ট্রপতির কাছে মার্জনা চাইবে। এটা দিস এ লং প্রসেস, এটাকে আপনি অস্বীকার তো করতে পারবেন না। এর বাইরে গিয়ে আমি বলে দিলাম, ধরে আমি কালকে এই তুমি এই করেছো, সেটা তো বিয়ন্ড রিজনেবল ডাউট তো প্রুভ করতে হবে যে হ্যাঁ এই ছেলেটা ইনভলভ, তাহলে আমাকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দিল, এটা তো কোনো আইন হতে পারে না, নিয়ম হতে পারে না। হয়ে যায়, অ্যাকচুয়ালি এর আগেও হয়েছে, অন্যান্য স্টেটে হয়েছে, গ্যাং রেপ করেছে, দুজন করেছে, ধরা পড়েছে, মেয়েটি মারা যায়, তারপরে সে স্পটে নিয়ে গিয়ে পুলিশ গুলি করে দিয়েছে, লোকে তাকে ফুলের মালা দিয়েছে, মিষ্টি দিয়েছে, এই করেছে পুলিশকে। দ্যাট ইজ নট এ প্রসিডিউর। এটা ইনস্ট্যান্ট রিলিফ পাচ্ছেন, কিন্তু এটা এক্সট্রা জুডিশিয়াল হয়ে যায়। একদমই। বাণীব্রতবাবু, আপনার কাছে আসবো। আমরা দেখলাম যে গত কয়েকদিন ধরে, গত দুদিন ধরে যেভাবে বিক্ষোভের আঁচ শহরের বিভিন্ন হাসপাতাল থেকে, এবং আজকে আমরা দেখলাম মিছিল করা হচ্ছে চিকিৎসকদের তরফে, সে জায়গায় দাঁড়িয়ে যেভাবে বিক্ষোভ প্রতিরোধের ঝড় বাড়ছে, যারা পরিষেবা নিতে আসেন হাসপাতালে, যারা টিকিট কেটে লম্বা লাইনে দাঁড়ান, তারাও তো পরিষেবা থেকে বিঘ্নিত হচ্ছেন। যদিও এখনো পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকরা তারা বলছেন যে দাবি না মানা হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। তাদের একাধিক দাবি রয়েছে, 8 দফা তাদের দাবি রয়েছে, এবং খুব গুরুত্বপূর্ণ যেখানে যে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে যখন তারা ডিউটি করবে, এবং ডিউটি রুম এবং তাদের লাগোয়া টয়লেট থাকতে হবে। একাধিক দাবি দেওয়া এরকম রেখেছেন সরকারের তরফে, আপনাদের দলের তরফে, যেমনটা রাজ্য সরকারের আপনারা যেহেতু রয়েছেন, কি কি বিষয় এই ক্ষেত্রে মোকাবিলা করা হবে, কি কি পথ রয়েছে? দেখুন, প্রথমেই তো বলে দিচ্ছি যে দাবিটা ছাত্ররা করছে তাদের দাবি সঙ্গত দাবি, এবং তাদের দাবি যাতে মানা হয়। মুখ্যমন্ত্রী তিনি প্রতিটি জায়গায় বলেছেন যে এদের যে দাবি আছে সেই দাবি মানা হবে, এবং এরা আন্দোলনও করতে পারে, অধিকার আছে আন্দোলন করতে, তবে রোগীর পরিষেবাটা যাতে কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকটা দেখবে। ছাত্ররাও বলেছে যে তারা এমার্জেন্সিটা ওপেন রেখেছে, এমার্জেন্সি ছাড়া বাকি জায়গায় যারা ডাক্তার আছে তারা পর্যায়ক্রমে নাকি আন্দোলন করছে। আমার মনে হয় যখন দাবি মেনে নেওয়া হয়েছে, এবার তাদের দরকার যে কি কি ক্লু তারাও দিতে পারে এই ঘটনার মানে সাজা পাওয়ানোর জন্যে, যে ক্লু পাওয়া যাবে সেই ছাত্ররা যদি তারাও একটা মানে তাদের তরফ থেকে একটা তদন্ত করে তারাও যদি সেটা বার করতে পারেন যে এই ঘটনাগুলো ঘটেছে, এতে মানে 100% শিওর যে ছেলেটিই করেছে, সেই সব হেল্পগুলো করার দরকার। কারণ তাদের নিরাপত্তার ব্যাপারে মুখ্যমন্ত্রী অলরেডি বলেছেন যে তাদের জন্য বিভিন্ন হসপিটালে অলরেডি 2টো করে মানে দেয়া হচ্ছে, কিয়স্ক দেওয়া হচ্ছে, যেখানে ডাক্তাররা থাকবে রাত্রিরে। তাছাড়া আপনার এই আরজিকরের যেটা স্থান সংকুলন আছে তার জন্য উল্টো দিকে ট্রাম লাইনের একটা জায়গা আছে যেটা পরিত্যক্ত অবস্থায় আছে, সেখানে একটা বিল্ডিং করে যাতে একটু চাপটাকে হালকা করা যায়, এই প্রোগ্রামগুলো অলরেডি নিয়েছেন। আমার বক্তব্য ছিল এখানে যে যিনি আর কি সুপার, তারও তো দায়িত্ব থাকে। তিনি এই যে আজকে আসছে সিসিটিভির কথাটা, সিসিটিভিটা তো ওখানে নিচে ছিল, কিন্তু ওখানে কেন ছিল না সেটার জন্যও তো ছাত্রদেরও দাবি করা উচিত ছিল আগে। আমি বলছি যে ঘটনা ঘটার পর কেন হবে?
আগে থেকেই যেসব অসুবিধেগুলো আছে সেই সব অসুবিধেগুলো নিয়ে ছাত্ররা আন্দোলন করুক, ছাত্ররা সুপারের কাছে যাক, এইটা আমার দরকার, ওইটা আমার দরকার, সেইগুলো যদি আগে থেকেই করাতো তাহলে সেটা যদি তারপরেও যদি না হতো, আমাদের এই মানবিক মুখ্যমন্ত্রী যিনি, তার কানে গেলে তিনি সাথে সাথে তার ব্যবস্থা করতেন। আমার মনে হয় যে যা ঘটে গেছে এখানে আর ফিরিয়ে দেওয়ার কিছু নেই, কিন্তু ভবিষ্যতে যাতে আর কিছু না পাওয়া যায়, এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্যে সমস্ত হসপিটালে সিকিউরিটির ব্যবস্থাটা পর্যাপ্ত পরিমাণে করা হোক, এবং যেটা করা হবে আগামী দিনে আশা করা যায় যে আমাদের সরকার সেদিক থেকে সজাগ হবেন এবং সমস্ত ব্যাপারে। এই জায়গা থেকে অবশ্যই আপনার মতামত আপনি যেটা বললেন, কিন্তু একটা বিষয় বাণীব্রত বাবু, এই যে সিভিক ভলেন্টিয়ার তিনি হাসপাতালে সেদিন রাতে 11টায়, যেমনটা আমাদের কাছে এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা জেনেছি যে রাত 11টায় মদ্যপ অবস্থায় হাসপাতালে ঢোকেন তিনি, সেক্ষেত্রে কার সঙ্গে তার যোগসূত্র ছিল, কিভাবে তিনি ঢুকলেন, এই প্রশ্নগুলো তো খুব স্বাভাবিকভাবে উঠছে। স্বাভাবিক, একদমই স্বাভাবিক, এবং এটাই তদন্তের বিষয় যে কার পারমিশন বা কার সাথে ষড়যন্ত্র করে সেই ওপরে যাওয়ার সুযোগটা পেল। এটা শুনছি নাকি তার মাও নাকি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিল, না কি বোধহয় পরবর্তীকালে অসুস্থ হচ্ছে, বলতে পারবো না, একটা আপনাদেরই এখানে স্ক্রল হচ্ছিল দেখলাম। তা আমার বক্তব্য হচ্ছে সে ওখানে আসলোটা কি করে, তার কি ওখানে ডিউটি ছিল, সেটাও তদন্ত করার দরকার, এবং ডিউটি যদি থাকে তার তো ওপরে যাওয়ার কথা নয়, তিনি ওপরে গেলেন কি করে সেটাও দেখা উচিত, এবং সেইটার ক্ষেত্রে যে দোষী তারও শাস্তি হওয়া উচিত। প্রতিটি পদক্ষেপ পুঙ্খানুপুঙ্খ বিচার করে একদম ন্যায্যভাবে শাস্তি হওয়া উচিত, এবং কঠোরতম শাস্তি হওয়া উচিত, যে শাস্তিটা দেখে অন্য এই ধরনের যারা বিকৃত মস্তিষ্কের মানুষ তাদের যাতে ভয় হয়, তাদের যাতে আর এই ব্যাপারে এগোতে সাহস না পায়। একদমই। শর্মিষ্ঠা দি, আপনার কাছে আসবো। আমরা দেখলাম যে আজকে সঞ্জয় রায়কে গ্রেফতারের পর বলা যেতে পারে যে এই গোটা যে বিষয় তার 50% হলেও সলভ হয়েছে কোথাও গিয়ে, এবং আমরা একটা বিষয় এখনো পর্যন্ত অভিযোগ উঠছে, বিভিন্ন মহলে তর্ক বিতর্ক উঠছে যে পুলিশের ক্ষেত্রে তৎপরতা বা অতি সক্রিয়তা। আপনি কি মনে করছেন, আপনাদের তরফে গতকাল বিক্ষোভ দেখানো হয়েছে, যখন ময়না তদন্তের পর দেহ নিয়ে বেরোনো হয় হাসপাতাল থেকে, আমরা দেখেছিলাম সে বিক্ষোভের ছবি, আপনাদের পরবর্তীতে কি স্ট্যান্ড পয়েন্ট থাকবে? দেখুন, আমি আগে তার আগে কতগুলো কথা বলতে চাই। যাদবপুর ইউনিভার্সিটিতে ওই বাচ্চাটা মারা যাওয়ার পরে, ছাত্র মারা যাওয়ার পরেও কিন্তু আজও সিসিটিভি লাগেনি, আজও বহিরাগতদের উৎপাত কিন্তু কমেনি। আজকে আরজি করে কিছুদিন আগে কিছু মদ্যপ ঢুকে পড়েছিল, নিশ্চয়ই আপনাদের মনে আছে, তার জন্য কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজকে উনি বলছিলেন যে বিরোধীরা কি করে, এই যে প্রিন্সিপাল, তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে। আমাদের সুকান্ত মজুমদার, আমাদের সভাপতি, তার বিরুদ্ধে কিন্তু একটা কেসও করেছিলেন হাইকোর্টে, কোনো ব্যবস্থা কিন্তু হয়নি, কেসটা ধামাচাপা পড়ে যায়। অ্যাটলিস্ট আরেকটা কথা, এই যে সিভিক ভলেন্টিয়ার আপনারা দেখাচ্ছেন, মদ্যপ, তার 4টা না 5টা বিয়ে, বউকে মেরেছে, হেন তেন, তাহলে সিভিক ভলেন্টিয়ারে কাদের নিয়োগ করা হয়? একদমই কাদের নিয়োগ করা হয়, এরা কারা? তাহলে সেখানেও একটা প্রশ্ন থেকে যায়। এবং আপনি আজকে দেখুন সারা বাংলা জুড়ে কিন্তু ডাক্তাররা, হবু ডাক্তার বা উঠবি ডাক্তার বা ডাক্তার হয়ে গেছে, তারা কিন্তু একটাই আন্দোলন করছে, বলছে আমাদের নিরাপত্তা চাই। তার মানে নিরাপত্তা কোথাও নেই, নিরাপত্তা তার মানে কোথাও নেই। তাহলে একটা করে মারা যাবে আর আমরা তারপরে তাও সচেতন আমরা হব না। আজকে বলুন তো, আজ পর্যন্ত পশ্চিম বাংলায় গত 12-13 বছরে একটা ধর্ষণের বিচার হয়েছে, একটা ধর্ষক শাস্তি পেয়েছে? হাসখালিতে সেখানেও মুখ্যমন্ত্রী পরিবারটিকে ফোন করেছিলেন, কিন্তু তারপরে কিন্তু বিচার পায়নি। কামদুনিতে 15 দিনের মধ্যে চার্জশিট কিন্তু জমা পড়েনি। আর পুলিশের আপনি যেটা বলছেন অতি সক্রিয়তা, দেখুন এটা ক্রমশ তদন্ত যত এগোবে সমস্ত কিছু সামনে আসবে। তদন্ত এখনো হয়নি, পুরো বলাটা আমাদের পক্ষে ঠিক নয়, যেহেতু জিনিসটা তদন্ত চলছে। কিন্তু আমার কথা হচ্ছে, পুলিশ এই যে মৃতদেহ নিয়ে ভ্যানিশ হয়ে যাওয়া, আগে ভাগে বলে দেওয়া এটা আত্মহত্যা, এবং যাকে ধরা হলো সে সত্যিই দোষী কিনা এটা কে বলবে? একদমই। শর্মিষ্ঠাদি, বাণীব্রত বাবু বলুন। দেখুন, কথাগুলো হচ্ছে বলার জন্য অনেক কিছুই বলা যায়, কোনো যুক্তিহীন ভাবে অনেক কিছু বলতে পারা যায়, কিন্তু বাস্তবটাকে বিচার করতে হবে। এই যে বলা হচ্ছে যে বডিটাকে লোপাট করে দেওয়া হলো, বডিটা কোথায় গেছিল? বডিটা তার বাড়িতে গেছিল, তার বাবা মা এখানে চলে এসছে, কিন্তু বডি ওখানে পৌঁছে গেছে, সেটা না জেনেই বলে দিল বডি লোপাট করা হয়েছে। কালকে শুনলাম বলা হচ্ছে ধামাচাপা দেওয়া হচ্ছে। কিসের ধামাচাপা? কাকে ধামাচাপা দেওয়া হবে? তো পরিষ্কার মুখ্যমন্ত্রী আজও বলেছেন কোনো রকম ভাবে কোনো জায়গায় ফাঁক ফোকর যাতে না থাকে সেইভাবে কেসটাকে তৈরি করতে। তো ধামাচাপা মানে একটা কিছু বললেই হয়ে গেল,
কেউ একজন এসে বলে দিল সিবিআই তদন্ত চাই, কেউ বললো ধামাচাপা দেয়া হচ্ছে তদন্তটাকে। আরে কেউ তো বলতেই পারে, একজন বলতেই পারে যে আমার এটা আত্মহত্যা না খুন সেটা বিচার করা হবে, সেটা তার মতো সে বলেছে। তার বক্তব্য নিয়ে সরকারকে দোষী করা বা দলকে দোষী করা, এগুলো তো হচ্ছে একদম মানে সেই কি বলবো, ঘোলা জলে মাছ ধরার মতো। এগুলো প্রতিটি কথা, জিনিসটা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার কোনো মার্সি নেই। এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, যেমন উত্তরপ্রদেশে হাথরাস বা আপনার দিল্লিতে যেটা হয়েছে, তারপরেও এখনো যেসব ঘটনা ঘটছে, সেই ঘটনা পশ্চিমবঙ্গে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য সরকার যথাযথ ব্যবস্থা করবে। এবং আগামী দিনে এই লোকটির শাস্তি এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে, যদি সে দোষী হয়ে থাকে, তাহলে মানুষ দেখে বুঝবে যে এই ধরনের ক্রাইম করা যে কত বড় অপরাধ, সেটা তারা বুঝতে পারবে। একদমই। ফিরবো আলোচনায়, তবে সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবারও আলোচনায় আসবো। আমি অনিলবাবু আপনার কাছে আসবো। একটা বিষয় আমি জানতে চাইবো যে এই ধরনের ঘৃণ্য, এই ধরনের নক্কারজনক ঘটনা ঘটানোর পরেও এই অভিযুক্তের মনে এতটুকু অনুতপ্ত নই, এতটুকু তার বডি ল্যাঙ্গুয়েজে অনুতাপ ধরা পড়েনি। মানে মানসিক পর্যায়ে কোন জায়গায় গেলে এ ধরনের ঘটনা ঘটাতে পারে? আপনি তো দীর্ঘদিন এই সমস্ত বিষয় চাক্ষুষ করেছেন, কি বলবেন? অ্যাকচুয়ালি যারা হার্ডকোর ক্রিমিনাল না, তাদের চট করে বোঝা যায় না, বিশেষ করে ক্রিমিনাল মেন্টালিটি যেটা থাকে। আর এই ধরা পড়েছে বলেই আমি একেবারে ধরে নেবো না যে এই করেছে, এরকম প্রিকনসিভ আইডিয়া নিয়ে কোনো তদন্ত হয় না। এখন হয়েছে, ধরা পড়েছে, ওর যে কী ব্যাপার আছে অত শক্ত হয়ে আছে আমি বলবো না, বা যা কিছু। ও প্রলং ইন্টারোগেশন হলে ও এমনি ব্রেক করবে। প্রলং ইন্টারোগেশন করলে ও এমনি অটোমেটিক যখন লালবাজারে যাবে, ওখানে হোমিসাইড সেকশনে যখন জিজ্ঞেস করবে, অটোমেটিক ও ব্রেক করে যাবে। কতক্ষণ থাকবে ওই অফিসার, একটা একজন জিজ্ঞাসা করবে, তখন যদি ব্রেক করে বোঝা যাবে তাহলে কি হয়েছে ঘটনা। নাহলে এমনি আগে থেকে ধরা পড়েছে, ধরেছে, ঠিকই আছে। আমরা এমন সময় দেখেছি ডাকাতি গেছে, আমরা ধরেছি, আসামি ধরা পড়েছে, সে স্টেটমেন্ট করছে, কমিশনার অফ পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করছেন, বললো পরে কিন্তু আমাদের ডেথে পরে মেলাতে গিয়ে কিছুতেই মিলছে না, পরে দেখা গেলো ওরা করেনি, অন্য লোক করেছে। বললি কেন? বললো ভয়ে বলেছি। কাজে এইসব এক্সপিরিয়েন্স আছে, এগুলো সব এলিমিনেট করতে হবে। এগুলো ধরেছে বলছে, এখন একে ধরলাম, ঠিকই আছে, পুলিশ ধরেছে, তদন্ত হবে, জিজ্ঞাসাবাদ হবে, হয়ে ফাস্ট ট্র্যাক কোর্টে তো সিএম বলেছেন যাতে কেসটা দ্রুত হয়, ঠিকই আছে। অ্যাজ এ সিএম অ্যাজ ওয়েল অ্যাজ হোম মিনিস্টার এবং হেলথ মিনিস্টার যেটা বলেছেন ঠিকই বলেছেন, রিজনেবল বলেছেন, যেটা ফাস্ট ট্র্যাক কোর্টে হবে, যে দ্রুত তদন্ত হবে, পুলিশ জিজ্ঞাসাবাদ করে পেয়ে যাবে। এবং যেটা অটোপসি সার্জনের যেটা রিপোর্ট, যেটা হচ্ছে, যেটা আপনাদের এতে দেখলাম যে উনি একজন ছিল না, আরও একজন, তাহলে বেরোবে, সে কে ছিল সেটা বেরো করবে। আর কী পরিস্থিতিতেও মার্ডারটা করে দিয়েছে, কে মার্ডার করেছে সেটা তো জানা যাবে। এ গলার হাড় ভেঙেছে, মানে এই হ্যাঙ্গিং হলে যেটা হয়, এখানে হাইওয়েড বোন একটা আছে খুব নরম, হাইওয়েড বোনটা ভেঙে যায়, ভেঙে গেলেই মারা যায়, এটা খুব নরম। যেমন আপনার এইখানকার আপনার এর বোন, কলার বোন খুব নরম, একটু লাগলে ভেঙে যাবে, আবার জুড়েও যায়। এরকম কতগুলো পার্টস আছে, সেটা দেখতে হবে। ওগুলো অটোপসি সার্জনের রিপোর্ট ইন টোটো দেখতে হবে পুঙ্খানুপুঙ্খ, এবং ওনার যা রিপোর্ট, ওনার যে অবজারভেশন, সেটাই হচ্ছে ফাইনাল অবজারভেশন। শর্মিষ্ঠাদি, একটা বিষয় আপনার কাছে জানবো, এই যে বেশ কিছুক্ষণ আগেই বলছিলাম আমি, পুলিশের ওয়েলফেয়ারের কাজের সঙ্গে যুক্ত ছিলেন, মূলত কর্মীদের দেখভাল করার, তাদের সুযোগ সুবিধে, এই সমস্ত বিষয়ে দেখভাল করার জায়গা থাকে। পুলিশ ওয়েলফেয়ারের কাজের সঙ্গে যুক্ত ছিলেন, এই সিভিক ভলেন্টিয়ার 2019-এ কাজ পায়। তারপরেও এই অপরাধ জগৎ এই ধরনের নক্কারজনক ঘটনা কিভাবে ঘটালো? দেখুন, আমি তো একটু আগেই বললাম যে যেই মানুষটা এরকম, নগরপাল আজকে নিজে বলেছেন যে ও একজন মানে ক্রিমিনাল, এই টাইপের একটা ওয়ার্ড তিনি ইউজ করেছেন। তাহলে আমি তো আগেই আপনাদের বললাম যে কিভাবে তাহলে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ হয়, কি দেখে নিয়োগ হয়, সেটা এনারাই বলতে পারবেন যারা নিয়োগ করেন। এখন কথা হচ্ছে, কালকে কিন্তু সবার আগে কিন্তু ওই মেয়েটির বাবা মাই কিন্তু বলেছিল যে আমার মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে, যখন কিন্তু সমানে মানে বিভিন্ন জায়গায় বলা হচ্ছিল, মিডিয়াতে আমরা দেখছিলাম আত্মহত্যা। আরজি করে কর্মরত একজন এরকম ট্রেনি ডাক্তারের আত্মহত্যা করেছেন, এইভাবে কিন্তু বলা হচ্ছিল। কিন্তু তার বাবা মাই কিন্তু আগে বলেছে যে এটা হচ্ছে
ধর্ষণ করে খুন। দেখুন আমার মনে হয় এখানে এটা একজনের কাজ, তদন্ত হচ্ছে নিশ্চয়ই বেরোবে, কিন্তু আমি আমার ধারণাটা কথাটা বলছি, ভুলও হতে পারি ঠিকও হতে পারি। আমার মনে হয় এটা একজনের কাজ না, এর সঙ্গে আমার মনে হয় আরো কিছু, কারণ সিসিটিভিতে দেখা গেছে ওই ধনঞ্জয়ের সঙ্গে আরো 3-4 জনকে ঢুকতে দেখা গেছে। পুলিশ তাদের ইন্টারোগেট কেন করেনি বা করেছে এটা পুলিশ বলতে পারবে, কিন্তু আমার মনে হয় তাদেরকে আরো ভালো করে ইন্টারোগেট করা উচিত ছিল, কারণ এটা একজনের কাজ বলে আমার কিন্তু মনে হয় না। কারণ এরকম ধরনের ঘটনা, এরকম ধরনের ক্রিমিনাল অফেন্স, এরকম ধরনের কাজ যে করতে পারে, তার মানে সে কতটা মাইন্ড সেট আপ থাকলে এইভাবে মানে সমস্ত কিছু রেকি করে দেখে তবেই সে কিন্তু ঢুকেছে, তবেই সে কাজটা করেছে। সুতরাং এটা তো একটা মানে ভাবার বিষয় যে আমরা কোন দিকে এগোচ্ছি। প্রত্যেকটা হাসপাতাল শুধু নয়, আমি শিক্ষা কেন্দ্র, বিভিন্ন শিক্ষা একদমই সময় একদমই শেষের পথে। আমি বাণীব্রত বাবু আপনার কাছে একদম ছোট করে আসবো। সরকারি হাসপাতালের কর্মী নয় তিনি, কারণ অনেকেই বলছেন তাকে চেনেনি না, অনেকের কাছে তাকে যখন এনকোয়ারি করা হয়েছে তাকে নিয়ে বলছেন চেনেনি না। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি কি মনে করছেন কোনো ক্ষমতাশালী ব্যক্তির হাত রয়েছে? কিভাবে যোগসূত্র ছিল এই ধরনের একটা অপরাধ ঘটানোর ক্ষেত্রে, কি বলবেন? দেখুন, ক্ষমতাশালী ব্যক্তি বলাটা ঠিক হবে না। এখানে যেটা প্রাথমিক তদন্তে যে লোকটিকে দেখা গেছে, দেখা যাচ্ছে যে সে একটা হেডফোন নিয়ে ঢুকেছিল, বেরোবার সময় হেডফোন নেই, 4টের সময় তার ওখানে যাওয়ার কথা নয়, সে কি করে গেল, এইসব ব্যাপার নিয়েই কলকাতা পুলিশকে ধন্যবাদ যে কলকাতা পুলিশের এতটা সক্ষমতা যে 24 ঘন্টার মধ্যেই তাকে একেবারে সময় আমাদের এখন শেষ করতেই হচ্ছে, কারণ 1 মিনিট একটা কথা শুধু বলি। আর এই যে এর সাথে আর কেউ ছিল কিনা, নিশ্চয়ই ছিল, তা না হলে যেখানে ঢোকা যায় না সেখানে ও ঢুকলো কি করে, সেটার জন্য তো তদন্ত হবেই। প্রাথমিক তদন্তে অ্যারেস্ট হয়েছে, এরপরে এনকোয়ারি হওয়ার পর অবশ্যই সেদিকে আগামীতে কি হয় আমাদের অবশ্যই নজর থাকবে, এবং আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা এড়ানো যায় কি কি পদক্ষেপ নেওয়া হয় রাজ্য সরকারের তরফে, অবশ্যই সেই সমস্ত দিকেও আমাদের নজর থাকবে। চিকিৎসকদের যে দাবি দেওয়া রয়েছে সেগুলো পূর্ণ হয় কিনা। যারা যারা ছিলেন আমার সঙ্গে আলোচনায় সকলকে ধন্যবাদ জানাবো। এখন এখানেই শেষ করছি আজকে বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।